আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির যতদিন ক্ষমতায় ছিলেন নিদারুণভাবে আকর্ষিত পুরুষ ছিলেন। আকর্ষিত বললাম মানে আকর্ষণীয় নয়, আকর্ষিত। এর কারণ হলো হি হ্যাড ম্যানি থিংস। তার অনেক অনেক জিনিস ছিল যা মানুষকে আকর্ষণ করত। ক্ষমতা ছিল, সৌন্দর্য ছিল, অর্থ ছিল, ব্যক্তিত্ব ছিল, দুষ্টবুদ্ধি ছিল, আরও অনেক কিছু। সবাইকে তিনি আকর্ষণ করতে পারতেন এবং বাংলাদেশ পুলিশের আইজি পদটিকে তিনি যে উচ্চতায় নিয়ে গেছেন, কামনা, বাসনা, চিন্তা, চেতনা, মানে ইটস এ কোয়াইট সেক্সি। মানে এখানে সেক্সি বলতে শুধু মানে ওই যে নারী এবং পুরুষের মধ্যে যে মিলন সেটা নয়। সেক্সি মিন্স আকর্ষণীয়। সেক্সি মিন্স মানে যা দেখলে আপনার পেতে ইচ্ছা করবে, আপনার হতে ইচ্ছা করবে, আপনার খেতে ইচ্ছা করবে, আপনাকে স্পর্শ করতে ইচ্ছা করবে, এনিথিং। তো ডক্টর বেনজির আইজির চেয়ারে বসে সে চেয়ারটিকে, তার টেবিলটিকে, তার অফিসটিকে, তার অফিসের ভেতরে একটা বসার রুম আছে, একটা শোয়ার রুম আছে, সব মিলিয়ে পুরো মহলটিকে যেভাবে একটা বালাখানায় রূপান্তরিত করেছিলেন। তিনি রাস্তাতে যেভাবে যেতেন, প্রধানমন্ত্রীর মতে প্রায় প্রোটোকল তিনি পেতেন এবং পুলিশের ভিতরে তার স্ত্রীকে বলা হতো দ্য ফার্স্ট লেডি, দ্য ফার্স্ট লেডি। তো এইরকম একজন মহামানব যাকে পুলিশ আদর করে ডাকতেন প্রমেথিউস, দ্য প্রমেথিউস অফ পুলিশ। তিনি যেদিন পুলিশ থেকে অবসর নিলেন, তাকে যেভাবে রিসিপশন দেওয়া হলো, ইটস এ গ্র্যান্ড রিসিপশন। বাংলাদেশে এরকম মানে কাউকে কখনো এরকম রিসেপশন দেওয়া হয়নি, বিদায় বেলায় এরকম রিসেপশন। এবং তাকে এমনভাবে বিদায় জানানো হলো পুলিশ থেকে, মনে হলো যে তিনি এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ফিরে আসছেন। এবং ওই সময়টাতে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলেন তখন আসাদুজ্জামান খান কামাল। তো কামাল সাহেব নরম সরম মানুষ, হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা রূপে বেনজির সাহেবকে যদি শেখ হাসিনা নিয়োগ দেন তাহলে তার অবস্থান হবে কামাল সাহেবের ঊর্ধ্বে। এবং সেটা বোঝা যাচ্ছিল তিনি যখন অ্যাজ এ আইজি হিসেবে সেনাপ্রধান জেনারেল আজিজের সঙ্গে কক্সবাজারের ওই যে একজন সেনা কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড ঘটল, সেই ওসি প্রদীপ, সেই ঘটনায় আইজিও গেলেন, সেনাবাহিনী প্রধানও গেলেন। কিন্তু দুজনের চালচলনে মনে হচ্ছিল যে বেনজির ইজ মোর দ্যান, যাকে বলা হয় আইজিপি নয়, মোর দ্যান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বাংলাদেশের সেনাপ্রধান যে পদটি, এটি উপমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। মানে সচিবালয়ের ক্যাবিনেট সেক্রেটারি বলেন, যা বলেন, তাদের মানে সবার চেয়ে ঊর্ধ্বে। সম্ভবত ক্যাবিনেট সেক্রেটারির পর্যায়ের আর কি পদ হলো সেনাপ্রধান। তো সেক্ষেত্রে আইজি সিনিয়র সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি কিন্তু আমাদের ক্যাবিনেট সচিব বা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তাদের সাথে জুনিয়র থাকেন। তো এরকম একটা পদে থেকে যখন তিনি সেনা প্রধানকে ডমিনেট করেন, আর সেনাপ্রধানের লোক এমন একটা ব্যাপার যে সেনাবাহিনীতে ধরেন একজন মেজর, তার যে ডাটফাট, সেই ডাটফাট সে 4-5টা এসপি সে পকেটে নিয়ে ঘুরে। এখন সেই এসপির চাইতেও একজন মেজর নিজেকে বড় মনে করেন, আর এটা তারা দেখান, মানে ফুটফাট দেখান। তো সেখানে সেনাপ্রধান যেখানে প্রধানমন্ত্রীকে পাত্তা দিতে চান না, মন্ত্রী এমপিদেরকে তো তারা অনেকটা শিশু, আবাল মনে করেন। দেখেছি বিভিন্ন সময়টিতে, এখন হয় কিনা বলতে পারবো না। তো সেই জায়গাতে একজন আইজিপিকে যেভাবে জেনারেল আজিজ তোয়াজ তদবির করছেন, এটা দেখে পুলিশের যে কোনো লোকেরই আগ্রহ জাগবে যে ইস, একটি দিনের জন্য আমি যদি বেনজির হতে পারতাম। যা হোক, সে উনি গেলেন। আমরা হয়তো ধরে নিয়েছিলাম অন্য যে আইজিগুলো আছেন তাদের মধ্যে তিনি সামান্য কিছু দুর্নীতি করেছেন। চেহারা সুন্দর হলে তাদের সাথে অনেক মেয়েদের ভালো বান্ধবী থাকে, বন্ধু থাকে, মেয়েরা পঙ্গপালের মতো এরকম আকর্ষণীয় পুরুষদের কাছে আসে, হয়তো তিনি তদ্রূপী। কিন্তু ধীরে ধীরে তার সম্পর্কে যে জিনিসগুলো বের হতে থাকলো, বিশেষ করে কালের কণ্ঠে যে নিউজটা ছাপা হলো,
এতে করে আমরা দেখলাম যে তিনি করেন না এমন কোনো কাজ নেই। গরু চোরাচালানি থেকে শুরু করে সাদিক অ্যাগ্রো, হোটেল ব্যবসা, সেই হোটেল, সেই কি বলবো, কক্সবাজারের যে সেই বিশাল ৫ তারকা হোটেল রামাদা, সেই হোটেলের মালিকানা থেকে শুরু করে তার নিজের গ্রামে ৩০০ বিঘা না ৩০০ একর জায়গার উপরে তার মেয়ের নামে সেই বিশাল রিসোর্ট, তার সময় কাটানোর জন্য নারায়ণগঞ্জে সেই বিশাল বাংলো বাড়ি, ঢাকাতে রাজকীয় ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে মানে তার কোট প্যান্ট টাই, এর যে কী অবস্থা, এই জিনিসগুলো যা বের হলো মানে দুদকের ফাইলে, তারপর যাকে বলা হয় সেই কালের কণ্ঠে রিপোর্টে, তাকে হজম করা, ধারণ করা শেখ হাসিনার পক্ষে আসলে ওই মুহূর্তে অসম্ভব হয়ে পড়ে। পরিস্থিতি এমন হয়ে গেল যে তিনি শেখ হাসিনার জমানাতে গ্রেপ্তার হওয়ার মতো অবস্থায় পড়ে গেলেন। ঠিক সেই সময়টাতে কেন, কিভাবে, কার নেতৃত্বে, কার মদতে তিনি বুক ফুলিয়ে এয়ারপোর্ট দিয়ে চলে গেলেন, উই ডোন্ট নো। এরপর থেকে আমরা কিছুদিন চিৎকার চেঁচামেচি করলাম, তাকে নিয়ে ভিডিও বানালাম, এরপর আমরা সবাই ভুলে গেছি হোয়াট হ্যাপেন্ড। কিন্তু এর মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে, সেই ঘটনাগুলো হলো যে তিনি বিদেশে গিয়ে স্টপ থাকেননি। সেখানে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, তারপর তার যে সহায় সম্পত্তিগুলো ছিল এগুলো কেনাবেচা করেছেন, একটা কিনেছেন আর একটা বিক্রি করেছেন, এবং এক শহর থেকে অন্য শহরে, এক দেশ থেকে অন্য দেশে, জাস্ট লাইক কি বলবো, ইলন মাস্কের মতো, দ্য ইলন মাস্ক অফ বাংলাদেশ। তো ইলন মাস্কের মতো তিনি ওভাবে কখনো ইস্তাম্বুলে, কখনো ব্যাংককে, কখনো সিঙ্গাপুরে, কখনো সৌদি আরবে, কখনো দুবাইতে, কখনো পর্তুগালে, আরও কত দেশ রাজার হালে তিনি ঘুরছিলেন আর ক্রমশ শক্তি সঞ্চয় করছিলেন। বাংলাদেশে তার যারা লোকজন আছে তারা তার পক্ষে যারা চাঁদা কালেকশন করতেন, ঘুষ কালেকশন করতেন, সম্পত্তি মেনটেন করতেন, তো এদেরকে নিয়েও নানা রকম কথাবার্তা হচ্ছিল। এই কারণে এরা এই ইউনূস জমানাতে বেশ শক্তিশালী হয়ে পড়েছিল। আমি ব্যক্তিগতভাবে দেখেছিলাম যে রামাদা হোটেলের মালিকানা নিয়ে বেশ কয়েকজন, মানে দুজন, মানে বেনজিরের বাইরে আরও দুজন লোক আছে। এই যে এখন যে জসিমের কথা বলা হচ্ছে, জসিম হলো উপজেলা চেয়ারম্যান ছিল, সেই চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান, এইবার সে নাকি এমপি হয়েছে, আমি জানতাম না। তো এর সাথে আবার আন্ডার রফিক, এই যে বসুন্ধরা গ্রুপের সাথে যার গণ্ডগোল হলো, আন্ডার রফিক, তো আন্ডার রফিক এবং জসিম এরা সবাই বেনজিরের আপনজন, ক্যাশিয়ার বা বন্ধু, পার্টনার। ওই যে মানে দুবাইতে আর এক যুবক আছেন আরাফ, তাকেও বলা হয় সেই বেনজিরের পার্টনার। তো এই সে একটা বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছিল। সেই সাম্রাজ্যে কী না ছিল, সব কিছু ছিল, আপনি এই লোকগুলো দেখলেই বুঝতে পারবেন। তো সেখানে কক্সবাজারে সেই রামাদা হোটেলের মালিকানা নিয়ে বেশ তার অবর্তমানে আন্ডার রফিকের মধ্যে, জসিমের মধ্যে বেশ দ্বন্দ্ব সংঘাত শুরু হলো। বেনজির কোন পক্ষে ছিলেন জানি না, কিন্তু শেষ পর্যন্ত জসিম সেখানে জয়লাভ করলো। এ কারণ হলো কক্সবাজারে যারা, এই যে এখন সদরের এমপি কাজল আছেন, অন্যান্য যারা আছেন ওখানকার নেতৃবৃন্দ, তারা জসিমকে সাপোর্ট করলো। তো এর ফলে রামাদা হোটেল তার টিকে গেল, এবং জসিম যেহেতু স্মার্ট লোক, বেনজিরের মতো লোকের সে ক্যাশিয়ার ছিলেন বলে অভিযোগ করা হচ্ছে, এবং সেখান থেকে সে পুরো এমপি হয়ে গেছে এখন। তো সে তো যেন তেন জিনিস নয়, অত্যন্ত কঠিন মানুষ, অত্যন্ত ডিপ্লোম্যাটিক এবং মোর স্মার্টার দেন মিস্টার বেনজির। আর এখন যেহেতু সে সংসদ সদস্য হয়ে গেছে, সরাসরি তার সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা হয়, আর স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের লোক। কক্সবাজারের সবচেয়ে লাক্সারি যে হোটেলটি, সেই হোটেলের মালিক জসিম, জসিমের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক থাকবে। তো সেই কারণে সবাই বলা বলি করছে যে মিস্টার জসিম, যাকে বলা হতো বেনজিরের ক্যাশিয়ার, তিনি বেনজিরকে ধরিয়ে দিয়েছেন দুবাই পুলিশের হাতে। তাকে দেখে নিয়েছেন, দুবাইতে গেছেন, ঘনিষ্ঠ বন্ধু, সম্পর্ক ভালো। তো তাদের সাথে ব্যবসা বাণিজ্য তো বললাম যে এমনি এমনি আছে। তো এই কারণে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। তো এখন সেই যে তাকে ধরিয়ে দেওয়া হলো, এর সঙ্গে জসিমের কী লাভ আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্য, মানে স্বরাষ্ট্রমন্ত্রী কী লাভ আছে, বিএনপি সরকারের কী লাভ আছে, কিংবা প্রধানমন্ত্রীর কী লাভ আছে, এটা উই ডোন্ট নো। কিন্তু বেনজির
ওখানে গ্রেপ্তার হয়েছে, এটা বাংলাদেশের পুলিশে অনেকের পিলে চমকে গেছে। এটা কী করে সম্ভব? বিকজ তারা তো ডেইলি খোঁজখবর রাখছিল। এবং পুলিশের মধ্যে বললাম না যে পুলিশের মধ্যে তাকে উপাধি দেওয়া হয়েছিল দ্য প্রমিথিউস অফ পুলিশ। তো কাজেই পুলিশের মধ্যে তার হাজার হাজার অনুসারী আছে। তো সেই অনুসারী আছেন, অনেকে ভুল পাল্টে গেছেন, অনেকে বিএনপির হয়ে গেছেন, এবং তার যারা কোর্সমেট আছে, ব্যাচমেট আছে, তারা অনেকেই এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের খুবই ঘনিষ্ঠজন। তো বেনজির যখন আইজি ছিলেন তখন সেই আইজির পদে থেকে তিনি তার কোর্সমেটদের অনেককে তিনি যাকে বলা হয় সুযোগ দিয়েছেন, অনেকে বুক ফুলে ঘুরে বেরিয়েছে। তো সেটার রিটার্নে বেনজিরের যারা বন্ধু এখন বিএনপির সঙ্গে আছেন তারাও তো বেনজিরকে একটা ওয়াক ওভার দিচ্ছে। তো সেখানে হঠাৎ করে সে যখন গ্রেপ্তার হয়ে গেল, সবাই একটা বজ্রপাতের মতো ঘটনা। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেই ফেললেন যে তাকে গ্রেপ্তার করে আনা হবে, ইন্টারপোল ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে গেছে। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে যে তাকে যেভাবে গ্রেপ্তারের কথা বলা হচ্ছিল সেভাবে আসলে গ্রেপ্তার হয়নি, বা তাকে যেভাবে সহজে আনার কথা ছিল সেভাবে আনা যাচ্ছে না। সে ওখানে একটার পর একটা প্যাস করে যাচ্ছে, নিজের বিরুদ্ধে নিজে মামলা দিচ্ছে। মানে সত্যিকার অর্থে দুবাইতে যে কী হয়েছে বেনজিরকে নিয়ে আমরা এখনও পর্যন্ত জানি না। কিন্তু যেটা বললাম যে সে একটা বিরাট একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল। সেই সাম্রাজ্যে যত সব সুন্দরী ললনা তারা সেখানে হাজিরা দিতেন। তারা এখনও ইয়া বেনজির বলে কান্নাকাটি করেন। তিনি তাদেরকে মাল দিয়েছেন, পানি দিয়েছেন, গান দিয়েছেন, নৃত্য দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন। তো সে সকল রমণীরা পাগলের মতো খুঁজে যে হুজুর কবে আসবেন, আবার কবে আমাদের বালাখানা জাগ্রত হবে। অনেকে গিয়ে তার সাথে দুবাই থেকে দেখা করে আসেন, এবং আসার সময় তারা 1 কোটি টাকা 1.5 কোটি টাকার বাজার করে নিয়ে আসেন। ওখানে গিয়ে রাজার মতো ঘুরে বেড়ান, সেই রেঞ্জ রোভার গাড়িতে, রোলস রয়েস গাড়িতে ঘুরে বেড়ান। বাংলাদেশের অনেক ললনা আছেন, সেগুলো কিছু সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। এবং এদের সবার যে কাঙ্ক্ষিত পুরুষ সেই ডক্টর বেনজির, এতে কোনো সন্দেহ নাই। তো সেই মানুষটির গ্রেপ্তারের কথা বলা হচ্ছে। কিন্তু যদি আপনি বেনজিরের ক্যারেক্টারিস্টিক্স দেখেন, হি ইজ নট এ নর্মাল ম্যান। হি ইজ অ্যাবসলিউটলি, মানে কি বলবো, সে আন্ডারওয়ার্ল্ডের একটা ডন। শিকাগোর একজন মেয়র ছিলেন, এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না। মানে আন্ডারওয়ার্ল্ড থেকে এসে দুজন লোক, মানে একজন সেই ডন এবং দ্বিতীয়জন হলেন একজন উকিল, আমেরিকার সেরা উকিল, ক্রিমিনাল লয়ার। এই দুজনের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেল, এবং সেই বন্ধুত্ব কারণে ওই শতাব্দীর সবচেয়ে বড় মাফিয়া ডন হওয়ার পরেও অ্যাজ এ পাবলিক ফিগার মেয়র হিসেবে তিনি নিউ ইয়র্ক, মানে ওখানে আমেরিকাতে 3টি পোস্ট, আমেরিকার প্রেসিডেন্ট, তারপর নিউ ইয়র্কের মেয়র, দেন শিকাগোর মেয়র, এবং তিনি সেই শিকাগোর মেয়র হয়ে গিয়েছিলেন। তো কাজে আগামীতে বেনজির বাংলাদেশে আসবেন, ফিরে আসবেন, হয়তো মেয়র হবেন, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, অথবা ফাঁসিতে চড়বেন। মানে মাঝামাঝি কোনো কিছু হবে না, যা কিছু হবে বড় কিছু একটা হবে তার জন্য। তো এরকমই যে সমাজ, যে রাজনীতি, যে রাষ্ট্র ব্যবস্থা এরকম বেনজির তৈরি করে। আবার সেই বেনজিরকে ধরার জন্য রাষ্ট্র সর্বশক্তি নিয়োগ করে যদি পরাজিত হয়ে বেনজিরের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, তাহলে আমরা সাধারণ যে আমজনতা, আমাদের অনুভূতি কেমন হয়? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।